আসসালামু আলাইকুম। নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের যে গণিত বা জেনারেল ম্যাথ যেটা তৃতীয় অধ্যায়ে আমরা পড়াচ্ছিলাম সেটারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমাদের লেকচার 9। তো এর আগে লেকচার 1 থেকে 8 এর মাধ্যমে কিন্তু আমরা এই যে 3.1, 3.2, 3.3, 3.4 এবং 3.5-এর 13 নং পর্যন্ত 3.5-এ যতগুলো ম্যাথ আছে এর মধ্যে 1 থেকে 13 আগের লেকচারগুলোতে আমাদের শেষ হয়ে গেছিল। তো আজকে আমরা লেকচার 9-এ তোমাদের পুরাই যে অধ্যায়টার একটু সামারি করব, যে এই অধ্যায় থেকে মূলত আমরা কি কি করছি, কি কি করব না, কেন করব না, সেটা কারণটা আমরা একটু আজকে ব্যাখ্যা করে দিব। তাহলে দেখো, তোমার যে তৃতীয় অধ্যায় সেটার মধ্যে কি কি আছে। আমরা এই যে 3.1 বা 3.1-এ পাইছি কিন্তু বর্গ সংবলিত সূত্রগুলো ব্যবহার করে বিভিন্ন অঙ্ক করা। প্রথমে আমরা তো বর্গ বের করছি, হোল স্কয়ার করলে রাশিগুলোর কি আসে, তারপর বর্গ সংক্রান্ত যতগুলো সূত্র আছে নিচে ক্লাসে শিখে আসছি, এইখানে এসে নতুন পাইছি সবগুলো সূত্র ব্যবহার কইরা বর্গ সম্বলিত যতগুলো সূত্র আছে সবগুলো ব্যবহার করে আমরা অঙ্ক করছি। তারপরে 3.2 আমরা কি করছি, ঘন সংবলিত যে সূত্রগুলো আছে a প্লাস বি হোল কিউব বলো, a মাইনাস বি হোল কিউব, তারপর a কিউব প্লাস বি কিউব, মানে এই বিভিন্ন কিউব সংক্রান্ত যতগুলো সূত্র আছে সবগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করছি। অনুশীলনী সবগুলো অঙ্কই কিন্তু আমরা করে ফেলছি। তারপরে আমরা 3.3-এ উৎপাদকে বিশ্লেষণ পাইছি। অনেকগুলো ছিল মিডিল টার্ম সম্বলিত, মধ্যপদকে বিশ্লেষণ করে উৎপাদকে বিশ্লেষণ, তারপরে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র দিয়া a কিউব প্লাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব, সেগুলো আমাদের ছিল। এটার কিন্তু আবার দুইটা ভাগ। 3.3-এ আমরা ওরকম করছি, যেগুলো অনেকগুলো আমরা ক্লাস 7-এ কিন্তু শিখে আসছিলাম। তারপরে আমাদের হচ্ছে 3.4, এখানে একটু হায়ার অর্ডারের উৎপাদকে বিশ্লেষণ। আমাদের যে বীজগাণিতিক রাশি ওটার মধ্যে হয় কিউব থাকতো বা পাওয়ার 4 থাকতো, উৎপাদক উপপাদ্যের মাধ্যমে আমরা একটা উৎপাদক বের করে নিতাম। তারপরে একটা উৎপাদক বের করে নেওয়ার পরে ত্রিঘাত বা চতুর্ঘাত রাশিটাকে ভেঙে ভেঙে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি। এই পদ্ধতিটার নাম ভেনিশিং মেথডও বলা হয়। আমরা উৎপাদক উপপাদ্য ব্যবহার করে একটা উৎপাদক বের করার পরে ভেনিশিং মেথড অ্যাপ্লাই করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি। তাহলে তোমাদের 3.1-এ বর্গ সংবলিত সূত্র, 3.2 ঘন সংবলিত সূত্র, 3.3 এবং 3.4-এ আছে হচ্ছে আমাদের কি উৎপাদকে বিশ্লেষণ। 3.5 যেটা, সেখানে আমাদের আছে কিন্তু বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন করে। যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ, বীজগাণিতিক সূত্র গঠন কইরা আমাদের সমস্যা সমাধান করতে হয় এবং প্রয়োগ করতে হয়। তো এইখানে আমাদের 3.5 যে অনুশীলনী, ওইখানে 38টা অঙ্ক আছে। এর মধ্যে 1 থেকে 13 পর্যন্ত কিন্তু আগের মানে শেষের অনুশীলনীটাতে তো আগের অনুশীলনীগুলোর সূত্রগুলোর উপর ভিত্তি করে আমাদের অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে, সেগুলো হচ্ছে 1 থেকে 13 পর্যন্ত। তো 14 থেকে 38 পর্যন্ত আমি তো বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলোকে একটু অ্যানালাইসিস করছি। তোমাদের অনেকেই জানতে চাচ্ছে যে স্যার এই যে 3.5-এ 14 থেকে 38 পর্যন্ত অঙ্কগুলো কেন দিচ্ছেন না। এই অঙ্কগুলা বোর্ডের যে সিকিউ বা সৃজনশীলে কখনই আসে নাই। বোর্ডের যে সৃজনশীল পরীক্ষাতে সেগুলোতে কখনই আসে নাই। এমসিকিউতে কিছু কিছু আসছে। তো এগুলো কেন আসে না, মূলত এখানে হচ্ছে বীজগাণিতিক সূত্র গঠন কইরা অঙ্কগুলা করা। এই সবগুলা নিয়ম তোমরা ক্লাস 7-এ বলো, ক্লাস 8-এ বলো কইরা আসছো, ওইখানে তো পাটিগণিতে কইরা আসছো। একই জিনিস এখানে হচ্ছে বীজগাণিতিক সূত্র ব্যবহার করে একই ধরনের অঙ্ক। যেহেতু এই অঙ্কগুলো পাটিগণিতে কইরে আসছো, বীজগাণিতিক সূত্রের মাধ্যমে কতগুলো আছে একটু সহজ হয়, আবার কতগুলো আছে অনেক কঠিন হয়ে যায়। সেই জন্য যেই জিনিস তুমি পাটিগণিতে অনেক সহজভাবে কইরে আসছো, এখন সেটা ভিন্ন আরেকটা নিয়ম বাট বীজগাণিতিক সূত্র গঠন কইরা তো কঠিন হয়ে যাচ্ছে। তো তোমার দরকার কি, তোমার তো সহজ একটা নিয়ম জানাই আছে। সেই জন্য এই অঙ্কগুলো বোর্ড পরীক্ষায় তো কখনো আসেই না, স্কুলের পরীক্ষাগুলো তো আসে না। সেই জন্য এগুলা সবাই বাদ দেয়, ওইটার ধারাবাহিকতায় আমরাও বাদ দিচ্ছি। হয়তো অনেকের মনে একটু খারাপ লাগে যে বইয়ের সবগুলো অঙ্ক করবো না, এগুলো কি করবো না, এমন না। এই সবগুলো অঙ্ক তুমি পারো,
ক্লাস 7-এ তোমরা যা পড়ে আসছো, ক্লাস 8-এ যা পড়ে আসছো সেই জ্ঞান দিয়া। সেই জন্য এইগুলা মানে বীজগাণিতিক মানে যেটা আমরা পাটিগণিতের নিয়মে করে ফেলতে পারি সেটা বীজগাণিতিক সূত্র ব্যবহার করে একই অঙ্ক অন্য সিস্টেমে করা, সেই জন্য এগুলো বোর্ড পরীক্ষাতেও আসে না, স্কুলের পরীক্ষাতেও আসে না। তো আবার এমসিকিউ আসে। তো এমসিকিউগুলো আমি একটু সর্ট আউট করছি যে বিভিন্ন গত 10 বছরে বিভিন্ন বোর্ডে 3.5-এর কি এমসিকিউ আসছে, 3.5-এ যে এই নিয়মটার কি এমসিকিউ আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে সবগুলো আমি অ্যানালাইসিস করছি, আজকে এগুলো সলভ করব। তাহলে এই এমসিকিউগুলো যদি সলভ করে ওইগুলো নিয়মগুলো তোমরা আয়ত্তে রাখো, তাহলে 3.5-এর এই অঙ্কগুলো নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না, কারণ এগুলো তো সৃজনশীলে কখনই আসবে না। যদিও আসে যে স্যার জীবনে ঘটনা ঘটে না, এরকম ঘটনা যদি ঘটে যায় তোমার কিন্তু অথবা থাকে বীজগাণিতিক অংশে মানে বীজগণিত অংশে তোমার 3টা সৃজনশীল থাকে, এর মধ্যে 2টা দিতে হয়। তোমার তো এগুলো জীবনে আসবেই না, তাও মনে করো জীবনে যেই ধরনের ঘটনা ঘটে না সেটা ঘটে গেছে, তাহলে তুমি তো অতবার সুবিধা ব্যবহার করে ইজিলি পার পাচ্ছ। ঠিক আছে, তাইলে আমরা এখান থেকে কি এমসিকিউ আসছে বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায়, তাও খুব বেশি আসে না। আমাদের কিন্তু প্রত্যেক বছর 10টা বোর্ড, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, মাদ্রাসা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, এবার হিসেব করলে 10টা বোর্ড। 10টা বোর্ডে বিগত 10 বছর চিন্তা করলে কয়েকটা বোর্ড নতুন হয়েছে, কমপক্ষে তুমি 90টা বোর্ড বিগত 10 বছর যদি হিসাব করো, 90টা বোর্ডে মাত্র 11 বার এমসিকিউ আসছে, যে সবগুলো তোমরা পারবা। এর মধ্যে দেখো প্রথম যে এমসিকিউটা সেটা আমাদের কি ছিল, দেখো পরিচিত মনে হবে। 5% হার মুনাফায় 1500 টাকার 3 বছরে সরল মুনাফা কত? এটা আমরা ঐকিক নিয়মে করে ফেলতে পারি, ক্লাস 8-এ ও আমরা নিয়ম শিখে আসছি। দেখো তো তোমাদের এরকম মনে পড়ে কিনা, সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা পাওয়ার সূত্র কিন্তু I = PNR। দেখো তো মনে পড়ে কিনা, আই দ্বারা কিন্তু আমরা ইন্টারেস্ট বা মুনাফাকে সূচিত করি। আই দ্বারা কাকে সূচিত করি? আয়ের ফুল ফর্ম হচ্ছে ইন্টারেস্ট, বাংলা হচ্ছে মুনাফা। পি দ্বারা হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে মূলধন, যেই টাকাটা তুমি ইনভেস্ট করো, যে টাকাটা তুমি বিনিয়োগ করো সেটাকে কি বলা হয়, বা ব্যবসায় যে টাকাটা খাটানো হয় সেটাকে আমরা প্রিন্সিপাল বলি ইংরেজিতে, বাংলায় বলি মূলধন। এই জন্য সাংকেতিক হচ্ছে পি, ক্যাপিটাল পি। এন দ্বারা সময় উল্লেখ করা হয় বা সময়কে সূচিত করা হয়, যেমন এখানে 3 বছর মানে এন এর মান 3। আর দ্বারা রেট বা হার, রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, মানে মুনাফার হারকে আর দ্বারা সূচিত করা হয়। এটা কিন্তু আমাদের ক্লাস 8-এর খুবই পরিচিত একটা সূত্র এবং সহজ একটা সূত্র। আই দ্বারা ইন্টারেস্ট, পি দ্বারা প্রিন্সিপাল, এন দ্বারা টাইম বা সময়, আর দ্বারা হচ্ছে রেট। তাহলে তোমাকে দেখো 5% হার মুনাফায় 1500 টাকার 3 বছরের সরল মুনাফা, এটা কিন্তু সরল মুনাফার সূত্র, আমরা সিরিয়ালি তো দেখবই সবগুলো এমসিকিউ। তাহলে আই সমান বের করতে বলছে মুনাফাটা কত টাকা, তাহলে দেখো তো পির মান কত, পির মান কিন্তু আমাদের দিয়ে দিছে 1500। ওকে, এন এর মান কত, এন দ্বারা কি বোঝায় সময়, এন এর মান কিন্তু আমাদের 3। আর দ্বারা কি বোঝায় রেট, রেট কিন্তু এখানে এই যে শতকরায় দিয়ে দিছে, আমাদের আর এর মান কিন্তু 5%। আমি প্রথমবার একটু দেখাই দিচ্ছি, পরে তোমরা নিজেরাই বুঝতে পারবা। পার্সেন্টেজের পরিবর্তে কিন্তু 1/100 লিখতে হয়, পার্সেন্টেজের পরিবর্তে কি লিখতে হয়, বা শতকরা চিহ্নের পরিবর্তে 1/100 বা 100 ভাগের 1, পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে 100 ভাগের 1 লিখতে হয়। তাহলে আমাদের এই যে আর এর মান যে দিয়ে দিছে 5%, সেটাকে আমরা কিন্তু 5 ইন্টু পার্সেন্টেজ বা শতকরা চিহ্নের পরিবর্তে 1/100 লিখলাম। তাহলে তো ইজিলি বুঝতে পারবা, উপরে 5 নিচে 100 কাটাকাটি করলে আমাদের এই জায়গায় কিন্তু 20 হয়, তার মানে 1/20। তাইলে পির মান 1500 বসাইলাম, এন এর মান 3, আর এর মান 1/20। পরে যদি এটাকে সরল করো, দেখো যে শূন্যের সাথে শূন্য কাটাকাটি যাবে, 2 যাবে 150-এর মধ্যে 75 বার, তাহলে 3×75 কত, 3×75 হচ্ছে 3 × 7 = 21, 225। তাহলে আমাদের মুনাফা কিন্তু আসতেছে 225 টাকা। 225 টাকা কোথায় আছে? 225 টাকা আমাদের ক নাম্বার অপশনে আছে, সেই জন্য এটা কিন্তু এই এমসিকিউটার উত্তর হচ্ছে ক নাম্বারটা।
দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা ক্লাস 8 করে আসছি। I ইকুয়াল টু পি এন আর, সূত্রের আই জানতে চাইছে, পি দেওয়া আছে, এন দেওয়া আছে, আর দেওয়া আছে। আমরা মানগুলো বসাইলাম। ক্যালকুলেটর দিয়ে তুমি যদি মুখে মুখে ক্যালকুলেশনের দক্ষতা থাকে এবং তোমার একটা সেলফ কনফিডেন্স থাকে যে না সিম্পল ক্যালকুলেশনগুলো আমি মুখে মুখে পারবো, ভুল হবে না, তাহলে মুখে মুখে করে ফেলবা। আর যদি কনফিডেন্স একটু কম থাকে তাহলে বেশি বেশি প্র্যাকটিস করলে তুমি ক্যালকুলেটর ছাড়া মুখে মুখেও কাজ করে ফেলতে পারবা, তাহলে তোমার কিন্তু সময় বাঁচবে। ওকে, এরপর আরেকটা দেখো, সেটা আমাদের ঢাকা বোর্ডে 2020 সালে আসছিল। ওকে, এখানে কি বলছে, শতকরা বার্ষিক 5 টাকা হারে, শতকরা বার্ষিক 5 টাকা হারে, তার মানে আর এর মান হচ্ছে শতকরা, শতকরা মানি পার্সেন্টেজ, তাহলে আমাদের এখানেও আর এর মান হচ্ছে 5%। 5% মানে কি 5 ইন্টু 1/100, কাটাকাটি করলে 1/20 হয়। টাকা কত টাকা, এখানেও 500 টাকা বলছে। কত টাকা, 500 টাকা। কত বছর, 3 বছর। এক্ষেত্রে আমাদের সরল মুনাফাটা চাইছে। তাহলে আমরা তো সূত্র জানি তাই না, আই সমান পি এন আর। পির মান কত 500, এন এর মান কত 3, আর এর মান কত 1/20। পরে যদি কাটাকাটি করো, শূন্যের সাথে শূন্য বাদ, 2 যাবে 50-এর মধ্যে 25 বার, তাই না। 3 25-এ কত 75, আমরা ইংলিশে যেহেতু ডিজিটগুলো লিখি তাহলে আসবে কিন্তু 75। তো সেটা কত নাম্বারে আছে, ঘ নাম্বারটাতে আছে। দেখতে পাচ্ছ অনেক সহজ, কিন্তু তোমরা অনেকেই উদ্বিগ্ন হয়ে গেছিলে যে 3.5 এর বাকিগুলা স্যার কেন করাচ্ছে না। আসলে বাকিগুলো আমাদের আসে শুধু যে এমসিকিউতে, তাও খুবই ইরেগুলার, খুবই ইরেগুলার, এবং এগুলা ক্লাস 8-এই আমরা পড়ছি। আচ্ছা যাই হোক, যে এমসিগুলো সলভ করে দিচ্ছি এই নিয়মের বাইরে কখনই আসে নাই, ঠিক আছে। তাইলে এগুলো দিয়ে তোমাদের সবগুলা নিয়ম কাভার হবে যেগুলা পরীক্ষায় যেই সংক্রান্ত এমসিকিউগুলো আসে। তারপর এখানে দেখো আমাদের একটা অভিন্ন তত্ত্বভিত্তিক এমসিকিউ বলছে, যেটার আন্ডারে 3 নং এবং 4 নং বলছে কামালউদ্দিন 5% হার সরল মুনাফায় 5 বছরের জন্য 5000 টাকা এবি ব্যাংকে জমা রাখছে। কি হারে, 5% হারে। তাহলে আগের মতোই তো, তাই না। তুমি যদি বারবার এই যে 5%কে কনভার্ট করো তাহলে তো বুঝতেই পারবা 1/20। আগের অঙ্কে করছি, পরেরটাই করছি, এইটাতেও করতেছি। এরপরে কিন্তু আমার আর লেখাই লাগবে না, আর এর মান যে 1/20, 5% যে 1/20 আসে, তোমার এই ক্যালকুলেশন করতে যে টাইমটা ব্যয় হবে সেই টাইমটাও কিন্তু তোমার সেভ হয়ে যাচ্ছে। কেন, একটু বেশি প্র্যাকটিস করলে তুমি তো 5%কে যে নর্মাল সংখ্যায় কনভার্ট করলে 1/20 হয়, এটা তোমার মনেই থাকবে। ওকে, তাহলে এই তথ্যগুলোর আলোকে আমাদের 3 নম্বরে কি বলছে, 2 বছরে তার মুনাফা কত, 2 বছরে, তাই না। আমরা যদি 3 নাম্বার সলভ করতে যাই তাহলে আমাদের আগের মতো সূত্র দেখতে পাচ্ছ, একই সূত্র, আই ইকুয়াল টু পি এন আর। পির মান কত 5000, 5000। এন এর মান কত 2 বছর, এন এর মান কত 2 বছর। আর এর মান কত 5%, যাকে সংখ্যায় কনভার্ট করলে 1/20 হয়। তাহলে দেখো এই যে একটা শূন্য কাটা, 2 কাটা, তাহলে থাকতেছে কত 500। তাহলে 3 নম্বরের উত্তর আমাদের এখানে আছে কত, কাটাকাটি যায় কিন্তু আমাদের 500 হচ্ছে। তাহলে এটার উত্তর কিন্তু খ নাম্বারটা। বুঝতে পারছো, 2 বছরে তার মুনাফা হচ্ছে 500 টাকা। ওকে, এরপরে দেখো 4 নাম্বারটায় কি বলছে, 5 বছর পরে সে মুনাফা আসল কত টাকা পাবে। 5 বছর পরে মুনাফা আসল, তুমি যদি এটার জন্য একটা আলাদা সূত্র আছে, আমরা এই যে এ সমান পি প্লাস পি এন আর, পি দ্বারা হচ্ছে মূল টাকাটা, তাই না, আর পি এন আর হচ্ছে আয়ের মান পি এন আর। পরে এখান থেকে অনেকে পি কমন নিয়ে 1 প্লাস এন আর এইভাবে বের করতে পারো, অথবা তুমি মুনাফাটা বের করে আসলের সাথে যোগও করে দিতে পারো, 2 ভাবেই হয়ে যাবে। ওকে, যদি এই সূত্র ইউজ করতে চাও, এটা কিন্তু শিখে আসো, ক্লাস 8-এর বই আছে। আমাদের এখানে পির মান কত
5000, পি এর মান হচ্ছে 5000। 1 প্লাস এন এর মান কত? এন এর মান হচ্ছে এখানে 5 বছর, তাহলে এন এর মান হচ্ছে 5। আর এর মান কত? আর এর মান কিন্তু আমাদের 1/20। 1/20 এখানে যদি তুমি কাটাকাটি করো যাবে 4 বার। কতবার যাবে? যাবে এখানে 4 বার। তার মানে তোমার আসবে 5000 ইন্টু এখানে লসাগু টসাগু করলে 5/4। তারপর যদি এটার সাথে এটা কাটাকাটি করো, তোমার কাটাকাটি করলে ক্যালকুলেটর দিয়ে যদি করো 6250 টাকা আসে। 6250 আমাদের কোনটার সাথে মিলে? ক নাম্বারটার সাথে। সেই জন্য আমাদের 4 নংটার উত্তর হয়েছে ক নাম্বার। তাহলে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা ইন্টারেস্ট আই সমান সূত্র কি? পিএনআর। আর যদি তুমি একদম মানে অ্যামাউন্টটা ফুল অ্যামাউন্টটা পাইতে চাও, মানে যে টাকা বিনিয়োগ করতেছো পি সাথে পিএনআর যুক্ত হয়ে, কিন্তু এইটা কিন্তু আমাদের একটা সূত্র, তাই না? এ ইকুয়াল টু পিএনআর, এইটা কিন্তু আমাদের একটা সূত্র। তাহলে এই সূত্রে তুমি যদি মানগুলা বসাও, ক্যালকুলেশন কঠিন লাগলে ক্যালকুলেটর ব্যবহার করে ফেলবা। তাহলে আশা করি এগুলো বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো 5 নাম্বার এমসিকিউটাতে কি বলছে? আমাদের কি বলছে? বার্ষিক 7%। তার মানে আর এর মান কিন্তু আমাদের 7%। 7% মানে কি? 7% মানে 7 ইন্টু 1/100। তোমার বারবার ক্যালকুলেশন করলে 7 ইন্টু 1/100 না লিখে একবারই কিন্তু 7/100ও লিখতে পারো। একটা লাইন লিখা কম লাগলে তোমার টাইম অনেক সেভ হবে। আর এখানে আমাদের মূলধন বা প্রিন্সিপাল হচ্ছে পির মান হচ্ছে 650। কত বছরের সরল মুনাফা? 273 টাকা হবে। তার মানে আমাদের মুনাফাটাও দিয়ে দিছে, বুঝছো? তাহলে আমাদের এই যে সূত্র যে আই সমান পিএনআর সরল মুনাফার ক্ষেত্রে মোট মুনাফা পাওয়ার সূত্র এইটা। এর মধ্যে বের করতে বলছে কি? এন কত বছরের। তাহলে এন এর মান পাইতে চাইলে পি এবং আর কে আই এর নিচে নিতে হবে। তাও মনে করলাম ফার্স্ট টাইম এইটাও বুঝতেছ না, তাহলে তুমি লিখতে পারো পিএনআর সমান আই। তাহলে এন সমান কি? এন সমান হবে কিন্তু আমাদের উপরে আই, নিচে হবে পি ইন্টু আর। ওকে, যদি মানগুলো বসাও তাহলে তোমার আয়ের মান কত? এই যে আয়ের মান হচ্ছে 273 পির মান কত? 650 ইন্টু কত? আমাদের কিন্তু ইন্টু 7/100। পরে যদি এখানে একটু সরলটা দেখো, এই যে এইটাকে সরল করলে কিন্তু 100 উপরে চলে যাবে। 100 উপরে যায় 273 গুণ 100, নিচে কত? 650 গুণ 7। পরে হালকা হালকা কাটাকাটিও করতে পারো, একটা শূন্য কাটা, বাট ক্যালকুলেটর ব্যবহার করে সবচেয়ে নিরাপদ। 273 গুণ 10 ভাগ 65 আবার ভাগ 7, শেষমেশ 6 আসে। তাহলে আমাদের এন এর মান কিন্তু এই ক্ষেত্রে 6, সময় হচ্ছে 6 বছর। তাহলে বুঝতে পারছো এই যে আই ইকুয়াল টু পিএনআর সূত্রেই এন বের করতে বলছে। তাহলে আমরা বাকি তথ্যগুলো বসাইয়া এন এর মানটা বের করে ফেলছি। এরপরে দেখো 5% সরল মুনাফায় 400 টাকা, কত বছরে মুনাফা আসলে 520 টাকা হবে। তাহলে মুনাফা আসলের ক্ষেত্রে তুমি এই সূত্রটা ইউজ করতে পারো, এ সমান পি ইন্টু 1 প্লাস এন আর। এই সূত্র ইউজ করতে পারো। তোমার এ দেওয়া আছে, তারপরে পি দেওয়া আছে, আর দেওয়া আছে, এন বের করতে বলছে। অথবা তুমি এই সূত্রটা ইউজ করতে পারো, আই সমান পি এন আর। কেন? এই যে আই মানে মুনাফা, তাহলে তোমার মুনাফা আসল 520 আর শুধু আসল 400। তাহলে মুনাফা আসল থেকে তুমি যদি আসল বাদ দাও, তাই না? তাহলে তো তুমি মুনাফাটা পাওয়া যাবা। 520 থেকে 400 বিয়োগ, এটা সবাই ডাইরেক্ট বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার এখানে লাগবে কি? কত বছরে, মানে এন এর মান। তাহলে এন সমান কি আসবে? আই এর নিচে যাবে কি কি? পি এবং আর। ওকে, আমাদের আয়ের মান কত? মোট মুনাফা কিন্তু 400 টাকা, মুনাফা আসলে 520 হয়েছে। তাহলে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে তুমি মুনাফাটা পাবা। তাহলে তোমার এখানে আয়ের মান কিন্তু 520 বিয়োগ 400, তার মানে 120।
পি কত, আসল, আসল কত 400। আর কি, আর এর মান কিন্তু এই যে 5%, 5%কে কিন্তু আমরা বারবারই কনভার্ট করতেছি, 1/20 হবে, এটা বারবার দেখাইতে হবে না। 0 0 কাটা, 2 এখানে কাটলে আমাদের 20 হয়। এই 0 0 কাটা 2 যাবে 12-র মধ্যে 6 বার, তাহলে ফাইনালি কি আসতেছে 6। তাহলে আমাদের 6 নং-এর উত্তর হচ্ছে খ নাম্বারটা। বুঝতে পারছো? মুনাফা আসল থেকে আসল বিয়োগ করে আমরা মুনাফা বের করে নিলাম, তাহলে এই সূত্র দিয়ে হয়ে গেল। আর যদি বিয়োগ না করো তাহলে একটু বেশি ক্যালকুলেশনের সূত্র, ক্যালকুলেশন যত কম হবে তোমার তো অঙ্ক শুদ্ধ হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে, তাই না? সহজ সূত্র ব্যবহার করলে তোমার জন্য জিনিসটা সহজ লাগবে। ওকে, এরপরে দেখো 7 নাম্বার বলছে 5% মুনাফায় 500 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূল কত টাকা? চক্রবৃদ্ধি মূল কত টাকা হবে? আমরা ইনভেস্ট করতেছি কত, 500 টাকা। এখানে তাহলে দেখো এই যে আর আগের মতোই 5%, আর কত 5%, 5% মানে 1/20, 1/20, 1/20কে তুমি যদি দশমিকে নিয়ে রাখতে পারো সেটা কিন্তু 0.05 আসে। আচ্ছা, কেন দশমিকে নেওয়াটা এখানে লাগবে আমরা একটু পরেই দেখি। 3 বছরের চক্রবৃদ্ধি মূল মানে চক্রবৃদ্ধি হারে 1 বছর পরে যে মুনাফাটা আসে সেইটা আবার মূলধনের সাথে যুক্ত হয়ে যায়। চক্রবৃদ্ধি জিনিসটা কি? যেমন মনে করো তুমি 100 টাকা ইনভেস্ট করছো, 20% হারে মুনাফা পাচ্ছ, তাহলে 1 বছর পরে তোমার 100 টাকার সাথে 20 টাকা যোগ হয়ে 120 টাকা হয়ে যাবে। দ্বিতীয় বছরে তোমার 120 টাকা বিনিয়োগ ধরে নেওয়া হচ্ছে, এটাকেই বলা হয় চক্রবৃদ্ধি। ঠিক আছে? তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে দেখো তো ক্লাস 8-এর সূত্রটা মনে পড়ে কিনা? C = P × 1 + R হোল পাওয়ার n। সবকিছু একই, পি আগের মতোই মূলধন, 1 তো 1ই ফিক্সড একটা সংখ্যা, আর হচ্ছে হার, n হচ্ছে সময়, এক্ষেত্রে n এর মান 3 বছর, আর সি দ্বারা বোঝায় হচ্ছে ওই যে চক্রবৃদ্ধি মূল মানে বৃদ্ধি পাওয়ার পর লাভ বা মুনাফা প্লাস আসল, সেটাকে চক্রবৃদ্ধি মূল বলা হয়, সেটাকে সি নাম দেওয়া হয়। ওকে, তাহলে আমাদের এখানে পির মান কত? পির মান হচ্ছে 500, 1 তো 1ই, আর এর মান এই যে ভগ্নাংশ থাকলে ক্যালকুলেশনটা একটু কঠিন লাগবে, সেই জন্য আমি দশমিকে কনভার্ট করে নিয়েছি। তুমি ভগ্নাংশ রাখলেও ক্যালকুলেটর টিপ দিলে যেটা দিয়ে ব্যবহার করো তোমার দুইভাবেই একই উত্তরই আসবে। আর হোল পাওয়ার কত? আমার এখানে হচ্ছে n এর মান 3, সেই জন্য 3। এখন এটা যদি তুমি ক্যালকুলেটর দিয়ে করো, প্রয়োজনে এই যোগটা আগে কইরা হোল কিউব কইরা সাথে 500 গুণ করতে পারো, বাট শেষমেশ আমাদের ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে 1.05, এটার পাওয়ারে যাবে 3, তারপরে সাথে গুণ হবে কি 500, শেষমেশ 578.81 আসে, যেটা আমাদের খ নাম্বারটার মধ্যে আছে। বুঝছো? 578.8125, বাট দশমিকের পরে 2 ঘর পর্যন্ত আসন্ন করা হয়েছে, সেই জন্য 7 নং-এর উত্তর কিন্তু খ। চক্রবৃদ্ধি উল্লেখ করাই আছে, সেই জন্য আমরা চক্রবৃদ্ধির ক্ষেত্রে যে সূত্রটা সেটা ইউজ করছি। আশা করি এটা বুঝতে পারছো। ওকে, এরপরে দেখো 8 নাম্বার আমাদের বলছে একটা দ্রব্যের ক্রয় মূল্য পি টাকা হলে, একটা দ্রব্যের ক্রয় মূল্য যদি পি টাকা হয় তাহলে x% লাভে বিক্রয় মূল্য কত? বুঝতে পারছো? লাভ কত? x%। তাহলে আমাদের ক্রয় মূল্য দিয়ে দিছে, তোমরা তো এরকম জানো, আমি একটু বিস্তারিত ভেঙে ভেঙে লিখে দিচ্ছি। বিক্রয় মূল্য সমান কি? বিক্রয় মূল্য সমান হচ্ছে আমাদের ক্রয় মূল্য যোগ লাভ। তাহলে আমাদের এখানে ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্য কিন্তু ডাইরেক্ট দিয়ে দিছে পি, তাহলে ক্রয় মূল্য পি, লাভ কত? x% লাভ। x% মানে কি? 100 টাকায় x টাকা, x% মানে কি? 100 টাকায় x টাকা, এখানে ডাইরেক্ট বের করে ফেলা যায়, বাট তোমাদের আমি যদি একটু বুঝাই দিই, 100 টাকায় লাভ x টাকা, তাহলে দেখো 1 টাকায় লাভ কত? x/100, তাহলে আমাদের কত টাকা সে খরচ করতেছে? পি টাকা।
তাহলে পি টাকায় লাভ কি হবে, পি যায় উপরে গুণ হবে px/100, বুঝতে পারছো? তাহলে লাভ হচ্ছে px/100। এখন তুমি যদি লসাগু করো, নিচে আসবে 100, এখানে তো 1 মনে করতে হবে, তাহলে আমাদের আসবে 100p + px। এখন দেখতেই পাচ্ছ লব থেকে p কমন যাচ্ছে, কমন গেলে আমাদের থাকে কি, লবে 100 + x আর হরে আছে 100। পাশে গুণ মানে শুধু উপরে গুণ, পাশে গুণ মানে কি, শুধু উপরে গুণ। তাহলে দেখো তো p × 100 + x/100, এটা কিন্তু আমাদের খ নাম্বার অপশনটার সাথে মিলতেছে। তাহলে ক্রয় মূল্য দেওয়া ছিল x% লাভে বিক্রয় মূল্য। আমরা জানি লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য সমান কি, ক্রয় মূল্য প্লাস লাভ। ক্রয় মূল্য সরাসরি দিয়ে দিছে p, আর লাভ হচ্ছে 100 টাকা x টাকা, x% লাভ মানে কি 100 টাকা x টাকা। আমি ঐকিক নিয়মেই বের করে ফেলছি, পরে লাভের সাথে ক্রয় মূল্য যোগ করে কমন টমন নিয়ে দেখলাম খ নাম্বারটার সাথে মিলতেছে। এরপরে দেখো 9 নাম্বার, এটা অনেক সহজ। একটা কলম 220 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, তাইলে কলমটির ক্রয় মূল্য কত? ক্যালকুলেশন ছাড়া মুখে মুখে করে ফেলা যায়। 10% লাভ মানে কি, 100 টাকায় 10 টাকা। 100 টাকায় যদি কিনো, তাহলে তোমার বিক্রি করতে হবে 10% লাভের জন্য 110 টাকা, বুঝছো? 10% লাভে তুমি যদি 100 টাকার জিনিস কিনে বিক্রি করতে চাও, তোমাকে বিক্রি করতে হবে কিন্তু 110 টাকা। 10% লাভে যেটা 100 টাকায় কিনবা, সেটা বিক্রি করতে হবে 110 টাকা। তার মানে তোমার যদি বিক্রয় মূল্য 110 টাকা হয়, বিক্রয় মূল্য 110 টাকা হইলে ক্রয় মূল্য কিন্তু 100 টাকা। তাহলে 1 টাকা হইলে কি হবে, 100 নিচে 110 যাবে। তো আমাদের বিক্রয় মূল্য কত? 220 টাকায় বিক্রি করতেছে, তাই না? সেই জন্য 220 টাকা যদি বিক্রয় মূল্য হয়, নিচে যাবে 110, উপরে 100 × 220। 110 দিয়ে 220 এর মধ্যে 2 বার যায়, এখানে হচ্ছে 200 টাকা। তাহলে এটার উত্তর কিন্তু আমাদের 200 টাকা। এত ক্যালকুলেশন কিন্তু করার দরকার নেই, এমনি ভালো করে তুমি যদি একটু গভীরভাবে তাকাও, 10% লাভ, তার মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হইতো, 10% লাভে বিক্রয় করা লাগতো 110 টাকা। ও কয় টাকায় বিক্রয় করছে? 220 টাকায়। তার মানে 100 টাকা কিনলে 110 টাকায় বিক্রি করতে হইতো, তার মানে 220 টাকায় বিক্রি করছে। তাহলে তো 100-তে লাভ 10, 200-তে লাভ হওয়া লাগবে 20, তাহলে 200 টাকা ক্রয় মূল্য, বুঝছো? একটু নর্মালি চিন্তা করলে, বেশি বেশি প্র্যাকটিস করলে তোমার চিন্তা শক্তিও বাড়বে। যদি কঠিন মনে হয় চিন্তা করতে, আমরা তো সলভ করে দিলাম, সেভাবে করে ফেললাম। কারণ তোমার বের করতে হবে ক্রয় মূল্য, যেটা বের করতে সেটাকে আমরা ডান পাশে রাখি, তাই না? যেগুলো দেওয়া আছে সেটাকে বাম পাশে রাখা ক্যালকুলেশন করি ঐকিক নিয়মে। ওকে, আশা করি সবাই 9 নম্বরটা বুঝতে পারছো। এরপরে দেখো 10 নম্বর এমসিকিউটা, সেটাতে কি বলছে? আমাদেরকে বলছে একটি বইয়ের মূল্য 30 টাকা, যা বইটি তৈরির ব্যয়ের 60%। তাইলে বইটির প্রকৃত মূল্য কত টাকা? ঠিক আছে, একটা বইয়ের মূল্য বলছে 30 টাকা, যা একটি বইয়ের তৈরির যে খরচ বা ব্যয় তার 60%। আসল বা মূল জিনিস কিন্তু 100%, 100% মানে একদম সেম সমান সমান। তাহলে হয়তো পুরাতন বই, আমরা অনেক সময় পুরাতন বই কম দামে কিনি না, তাহলে বলছে তৈরি করতে যে ব্যয় বা খরচ হয় তার 60% হয়েছে 30 টাকা। পুরাতন বই, হয়তো পুরাতন বই তো একটু কম দামে বিক্রি করতে হয়। তাহলে দেখো 60% মূল্য কত? 60% মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে 100% মূল্য, বুঝতেই পারতেছো 60% মূল্য 30 টাকা, 100% মূল্য এখানে যায়, এখানে তার অর্ধেক, 100% মূল্য হবে 50 টাকা। আমরা যদি একটু বুদ্ধি ব্যবহার করি, এমসিকিউ কিন্তু অনেক অল্প সময়ে সলভ করতে পারবো। আচ্ছা, তাও বিস্তারিত দেখে দিচ্ছি। তাহলে 1% মূল্য কত? আমাদের 1% মূল্য হবে 30/60, কিন্তু আমাদের লাগবে 100% মূল্য, যেটা আমরা বলি কি প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য মানে 100%, যেটা কোনো কমিশন টমিশন নেই। অনেক সময় ছাড় দেয় না, যে 10% ছাড়, মানে 10% কমায় দেওয়া হচ্ছে। তাহলে আমাদের হবে 30 × 100 নিচে 60। তাহলে 30 60-এর মধ্যে যায় 2 বার, 2 100-এর মধ্যে যায় 50 বার, শেষমেশ আমাদের থাকতেছে কি 50। তার মানে এটার উত্তর কিন্তু 50। বুঝতে পারছো? 60% মূল্য হচ্ছে 30 টাকা,
আমাদের প্রকৃত মূল্য দরকার, মানে 100% মূল্যটা কত সেইটা দরকার। ঐকিক নিয়মে করে ফেলছি, দেখলেও বুঝতে পারা যায় 60% মূল্য 30 টাকা। তোমাকে যদি বলতো 20% মূল্য হয়তো 10 টাকা, 80% মূল্য 40 টাকা, 100% মূল্য 50 টাকা। ওকে, এরপরে দেখো 11 নম্বর, এটা আসছিল রাজশাহী বোর্ড 2020 সালে, রিসেন্ট কোনো বোর্ডে আসে না, 21, 22, 23, 24। ওকে, একটি নৌকা, আমাদের কি বলছে, একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার, ঘন্টায় 15 কিলোমিটার। স্রোতের অনুকূলে প্রতিকূলে আমরা কিন্তু নিচের ক্লাসে এই সংক্রান্ত অঙ্ক করে আসছি। অনুকূলে মানে কি, নৌকা যেদিকে যাচ্ছে স্রোত তাকে আরও একই দিকে যায় সহায়তা করতেছে। আমরা কিন্তু জানি এই যে এখানে কি কি নৌকার কথা বলছে আর স্রোতের কথা বলছে। তাহলে আমরা নৌকার বেগকে এক্স ধরে নিলাম আর স্রোতের বেগকে ওয়াই ধরে নিলাম। তাহলে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায়। তাহলে অনুকূলে বেগ মানে কি, এক্স প্লাস ওয়াই। অনুকূলে কিন্তু নৌকাকে স্রোত আরো সহায়তা করে, যেদিকে যাচ্ছ যাও বেটা, তোমরা আরো ধাক্কা দিয়া কাজটা সহজ করে দিলাম। তাহলে এক্স প্লাস ওয়াই সেটা কত, ঘন্টায় 15 কিলোমিটার, 1 ঘন্টায় 15 কিলোমিটার বা 1 কিলোমিটার পার ঘন্টা। প্রতিকূলে আবার 1 ঘন্টায় দেয় নাই, শুধু ঘন্টায় মানে 1 ঘন্টায়, বুঝছো? এখানে বলছে 5 ঘন্টায়, 5 ঘন্টায় যায় 25 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কত, 25/5, তাই না? 25/5 মানে কি 5 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যাবে যেটা, সেটাকে কিন্তু আমরা বেগ বলি। তাহলে প্রতিকূলে বেগ কিন্তু নৌকার বেগ সবসময় স্রোতের বেগ থেকে বেশি হবে প্রতিকূলের ক্ষেত্রে। তাহলে এক্স মাইনাস ওয়াই সেটা কত, 5। ঠিক আছে, অনুকূলে ঘন্টায় বেগ কত, 15 কিলোমিটার। প্রতিকূলে 5 ঘন্টায় দিয়ে দিয়েছিল, আমরা ওইটাকে কনভার্ট করে 1 ঘন্টায় নিয়ে আসছি, তাতে আমরা 5 পাইছি। তার মানে এক্স মাইনাস ওয়াই সমান 5। আমাদের লাগবে কি, স্রোতের বেগ। স্রোতের বেগ মানে ওয়াই এর মান, বুঝছো? তুমি যদি বিয়োগ করে দাও, বিয়োগ মানে চিহ্ন বদলে যোগ, বিয়োগ মানে কি চিহ্ন বদলে যোগ, তাহলে তোমার হবে 2y সমান 10। তাতে ওয়াই এর মান আসতেছে 5। 5 কোন অপশনে আছে, গ নাম্বার অপশনে আছে। এটা 5 ঘন্টায় দিয়ে দিছে, আমরা কনভার্ট করে 1 ঘন্টায় নিয়ে নিছি। ঠিক আছে, 1 ঘন্টারটা যেটা সেটাই কিন্তু বেগ। অনুকূলে বেগ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, আর প্রতিকূলে বেগ কিন্তু নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। স্রোতের বেগ কখনোই নৌকার বেগ থেকে বেশি হবে না। তাহলে তুমি যেদিক যাচ্ছ উল্টা আরো তোমার যাইতে চাচ্ছ নানার বাড়ি, নিয়ে যাবে গা দাদার বাড়ি, তাই না? উল্টা কাজ হয়ে যাবে। তাহলে আশা করি যে এমসিকিউগুলো আমরা করাইছি সবগুলো বুঝতে পারছো। তার মানে তোমাদের 3.5 থেকে গত 10 বছরে এর বাইরে কোনো এমসিকিউ আসে নাই। তাহলে আমাদের কিন্তু তৃতীয় অধ্যায় সম্পূর্ণ শেষ, আর এছাড়া দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন সেটাও সম্পূর্ণ শেষ। এছাড়া আমরা কয়েকদিনের মধ্যে নতুন আরেকটা অধ্যায় শুরু করবো ইনশাল্লাহ। সবগুলো অধ্যায় ভালো করে তোমরা রিভিশন দিয়ে আয়ত্তে করে রাখো। এরপরে আমরা আরও কিছুদিন আগাইলে পরীক্ষার আগে বা আরও বেশ কিছু আগে যেন হাতে অনেক সময় পাও, আমরা এই যে সিকিউ এমসিকিউ এগুলা বেশি বেশি করে পরীক্ষায় আসার উপযোগী, বোর্ড পরীক্ষায় আসে এমনগুলো সলভ করাবো, প্লাস একটা ওয়ান শট রিভিশন ক্লাসও আমরা নিব, ওয়ান শট একটা রিভিশন ক্লাসও নিব। তাহলে পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।